বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন দিব্যেন্দু পালিত রচিত ৩৩ নাম্বার ঘর। কণ্ঠে অর্পিতা। ভূতে আমার বিশ্বাস নেই। আশেপাশে সামনে পিছনে জ্যান্ত মানুষজন নিয়েই এত ব্যস্ত, কখনো বা বিব্রত থাকতে হয় যে বুঝতে পারি না দিনের ২৪টা ঘন্টা কেটে যায় কিভাবে। এর ফলে ক্লান্তও থাকতে হয় এবং দয়া করে ঈর্ষা করবেন না, বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ি ৩ মিনিট ১৭ সেকেন্ডের মধ্যে। এভাবেই চলছে বছরের পর বছর। তবে রোজই কি আর এরকম হয়? মাঝে মাঝে অফিসের কাজে এখানে ওখানে গেলে হোটেলের বিছানায় শুয়ে দেখেছি চট করে ঘুম আসে না। হয় বেশি ঝরঝরে লাগে, না হয় ক্লান্ত। তবে দুটোর ফল এক, ঘুম ডেকে আনার জন্য সত্যিই সাধ্য সাধনা করতে হয় তখন। তাছাড়া ভূতে আমার বিশ্বাস নেই বললেই যে ভূতের অস্তিত্ব নেই এ কথা কে বলবে? যারা ভূত দেখে এবং দেখা বর্ণনা করে তাদের সকলকেই মিথ্যাবাদী বলে উড়িয়ে দেবার সঙ্গত কোনো কারণ নেই। ভূতবিদ্যা সম্পর্কে একটি বইয়ে পড়েছিলাম, ভূত তারাই দেখে যারা বিশ্বাস করে। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ঠিক জানি না, আমিও হয়তো ওই শেষের দলে পড়ি। তা না হলে সে বছর শীতে দিল্লিতে যা ঘটেছিল তারপরেও ভূতে অবিশ্বাস করব কি করে বলুন তো? ঘটনাটা আপনাদের খুলে বলি। সেদিন দিনটাই বোধহয় গোলমেলে ছিল, কোনো এক রবিবার। পরের দিন সকাল ৯টার এক বড়সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং। রাতের প্লেনে যেতেই হবে, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাওয়ার ইভিনিং ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটেই যাব ঠিক করলুম। আর কিছু না হোক, তাতে হাতে পুরোটা দিন সময় থাকবে। তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যাবে মিটিংয়ে। কিন্তু গোড়াতেই গণ্ডগোল। ভোর ৪টেই অ্যালার্ম দেওয়া ছিল। ঘুম যখন ভাঙল দেখি ৫:৩০। তার মানে অ্যালার্ম বাজেনি। ডিসেম্বরের ভোর ৫:৩০টায় অন্ধকার কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক। সেটা সান্ত্বনার বিষয় নয় কোনো। ৬:১৫ ফ্লাইট কাটায় কাটায় উড়ে যাবে ঠিকই। ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে কম করেও ৮ ঘন্টা লাগবে। যাই হোক, এইসব ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলুম যা ভয় পেয়েছিলুম তাই। চেক ইন কাউন্টার ফাঁকা। একজন অফিসার বললেন, ১০ মিনিট আগে এলেও একটা উপায় ছিল। প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে, মিনিট খানেকের মধ্যেই উড়ে যাবে আকাশে। টিকিটটা যাতে বাতিল হয়ে না যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে, সেই ব্যবস্থা করে বাড়ি ফিরতে হলো অগত্যা। তবুও ভাবনা গেল না। আর কিছু নয়, হোটেল বুক করা আছে সকাল থেকে, অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার বুকিংটা যাতে ওরা ক্যান্সেল না করে। ছোটোখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে কোনো ব্রাঞ্চ নেই। ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন লিয়াজ অফিসার সদাশিব রায়। দিন তিনেক আগে কোনো কথা বলার সময় সদাশিব বলেছিল, দিল্লিতে এখন হোটেল পাওয়া খুব মুশকিল। একে ট্যুরিস্টদের মরশুম, তার উপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার, কমনওয়েলথ কনফারেন্স আর টেস্ট ক্রিকেট। যাই হোক, লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালামে আসবে। ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধু মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের। ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো প্রায়। বেচারা নিশ্চয়ই এতক্ষণ এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য। তখনই ঠিক করে নিলুম আরও কিছুক্ষণ পরে, অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় গিয়ে ট্রাঙ্ক কল করব দিল্লিতে। উদ্দেশ্য দুটো,
এক, ব্যাপারটা বিস্তারিত তাকে জানানো দরকার, আর দুই, হোটেলের বুকিং যাতে ক্যান্সেল না হয়। অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই। সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে থাকে আমার এক জ্যাঠতুতো দাদা এবং এক মাসি, ঠিকানাও জানা আছে। তেমন দরকার হলে দুটো জায়গা যে কোনো একটিতে ওঠাই যায়। তবে অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পোষায় না। ট্রাঙ্ক কল করতে গিয়েই পড়লুম আবার ঝামেলায়। বলেছি না, দিনটাই ছিল গোলমেলে। হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি, নিজের ইচ্ছে পছন্দ প্রয়োজন মতো যা করতে যাওয়া হয় তাতেই বাগড়া। ঘণ্টা তিনেক ট্রাঙ্ক কল লাইনে সদাশিবকে পাওয়ার অপেক্ষা করে যখন আবার তাগাদা দিলুম, ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্ট গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না, দিল্লির সমস্ত লাইন ডাউন। যাই হোক, দিনটা সত্যিই ছিল গোলমেলে। সে কারণেই হাজার চেষ্টাতেও যোগাযোগ করা গেল না সদাশিবের সঙ্গে। ভাবলুম যা থাকে কপালে, সন্ধ্যের ফ্লাইটে দিল্লি না পৌঁছলেই নয়। আগামীকালের মিটিংটা খুবই জরুরি, চাকরির স্বার্থে অনেক অসুবিধে ও হতাশায় মেনে নিতে হয়। দিনটা যে গোলমেলে তার আরও একটা প্রমাণ পেলুম। সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য 1 মিনিটও অপেক্ষা করেনি ফ্লাইট, কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলুম বোম্বের ফ্লাইট আসছে 2 ঘন্টা বেশি দেরিতে। সেই এয়ারক্রাফটটি কলকাতার যাত্রী নামিয়ে তুলে দিল্লি যাবে। সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত 2.5 ঘন্টা পরে ছাড়বে দিল্লির ফ্লাইট। হতাশা বোধ করলেও হাল ছাড়লুম না। বুকশপ থেকে নিক কার্টারের একটা সস্তা থ্রিলার কিনে জড়ো হয়ে বসলুম লাউঞ্জে। তখনই ভাবলুম সদাশিব নিতান্তই বোকা লোক নয়। কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না এলেও রাত্রে ঠিকই পৌঁছাবো। জানেন তো, কর্মী লোকেরা চান্স আর রিস্ক দুটোই নিতে ভালোবাসে। অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে নামলুম দিল্লিতে, রাত তখন প্রায় 1:30। ল্যান্ড করার পরই হোস্টেসের ঘোষণা শুনে বুঝেছিলুম জব্বর শীত পাবো বাইরে। প্লেনের বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে। হঠাৎ যেন কেউ একটা বরফের মুখোশ এঁটে দিল মুখে। অবশ হয়ে আসছে চামড়া, হাত পা। অবশ্য একেবারে প্রস্তুত ছিলুম না তাও নয়। গলা উঁচু পুলোভার কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললুম ঘাড়ের পিছনটা। কনকন করে উঠল সুটকেস ধরা বাঁ হাতের আঙুলগুলো। এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ। এইমাত্র এসে পৌঁছনো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো ও খাপছাড়া কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবারও। এত রাতে এই প্রচণ্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়ে সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা আমি করিনি। তবুও এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলুম। আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ। মনস্থির করে নিলুম আমি এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া ঠিক হবে না। হোটেলেই যাব, যতই ভিড় থাকুক। রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না। একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকেই ফোন করব সদাশিবকে। এই ভেবে সুটকেসটা হাতে চেপে একটা ট্যাক্সিতে উঠে বসলুম। হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা বেটেখাটো চেহারার ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে, তারপর আর কিছু না বলে কুয়াশার ভিতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল গাড়িটা। অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট 20-25 মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি ভাড়া সমেত মিটিয়ে হঠাৎ খেয়াল হলো আমার, সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছোটাছুটি করতে হয়েছে তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটা ছিল সবচেয়ে নিরাপদ। মনে মনে ভাবলুম
এমনও হতে পারে যে ঘড়ির কাঁটা 12টা পেরোবার পরই শুরু হয়ে গেছে আরেকটা নূতন দিন। গতকালের দিনটা গোলমেলে ছিল বলে আজকেও দিনটা যে ওরকমই হবে তার তো কোনো মানে নেই। বোধহয় ফাড়া কেটে গেল। এখন একটা রুম পেলেই হলো। একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া নিজেকে। তারপর ঘুম আর ঘুম। ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা এক হাই। সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছি। 5 তারা হোটেলের রমরমা নেই এখানে। যেটুকু না জ্বালালেই নয় তার বেশি আলো নেই কোথাও। আলো অন্ধকারে নিঃশব্দে পড়ে আছে লবি। একটিও লোক নেই। শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি মাত্র লোক। ঢাকা বলেই মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না। এইসব দেখতে দেখতেই রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলুম আমি। কাউন্টারের ভেতর দিয়ে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক। আমাকে দেখেই উঠে দাঁড়ালো। বলল, ইয়েস স্যার, হোয়াট ক্যান ইউ ডু ফর ইউ? দুজনের মধ্যে এই যুবকটি লম্বা, স্বাস্থ্যবান, অন্যজন বেটে, রোগা, হাতের মুঠোয় আড়াল করা সিগারেট, গাল ভাঙা, চোখের নিচে ক্লান্তি ছাপ। এক পলক দুজনকেই দেখে নিয়ে নিজের পরিচয় দিলুম। বললুম, বুকিং আছে আমার নামে, একটা রুম চাই। ছেলেটি বললে, কনফার্ম করা আছে? তারপর কাউন্টারের পেছনে র্যাকের ওপর রাখা বড় মাপের একটা বাঁধানো খাতা টেনে পাতা উল্টাতে লাগলো। বুঝলুম বুকিং রেজিস্টার। খানিক পরে বলল, আপনার বুকিং তো ছিল সকালে, না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে। ইউ হ্যাড নো ফার্দার ইনফরমেশন? আমি বললাম, ক্যান্সেল হয়ে গেছে? দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ। বললুম, ফ্লাইটটা মিস করেছিলুম বুঝলেন, তাই আসতে পারিনি। অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা হয় নাকি? ছেলেটি বললে, রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার। উই আর হিয়ার টু হেল্প ইউ। এসব বাধা বলি প্রত্যাখ্যানেও মিশে আছে সৌজন্যের হাসি। আমার রাগ হলো, সঙ্গে সঙ্গে ছেঁকে ধরল এক ধরনের অসহায়তা। কি করব বুঝতে পারছি না। একটা ট্যাক্সি পেলে অবশ্যই চলে যাওয়া যেত জ্যাঠতুতো দাদা কিংবা মাসির বাড়ি। একটা চাণক্যপুরী, অন্যটা চিত্তরঞ্জন পার্কে। সে জায়গাগুলিও কম দূর নয় এখান থেকে। ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায়, কিন্তু এত রাতে না, সদাশিবের ওখানেও যাওয়া যায় না। ভাবতে ভাবতেই আমি তাকালুম প্রায়ান্ধকার লবির দিকে। ওখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কিনা ভাবলুম। বন্ধ কাচের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেওয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই সময় টেলিফোন বেজে উঠল। লম্বা যুবকটি রিসিভার কানে লাগিয়ে কি শুনল যেন, তারপর বলল, সরি, উই আর ফুললি বুকড। মনস্থির করতে না পেরে আমি বললুম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে? লম্বা যুবকটি বলল, বসুন, দেখছি। আমি লবিতে গিয়ে বসলুম। এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকা। কান পর্যন্ত ঢাকা পুলোভারের নিচে ঘামতে লাগলুম আমি। ইতিমধ্যেই কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কিছু কথা বলাবলি করল। লম্বা যুবকটি হঠাৎ আমাকে দেখে লক্ষ্য করে বলল, সকাল 8টার আগে ছেড়ে দিলে এখন একটা ঘর আমি আপনাকে দিতে পারি। আমি উঠে দাঁড়িয়ে বললুম, ওকে, সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নেব। এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে, তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে। তবে 8টার মধ্যে বোম্বে থেকে আসবে একজন, তার জন্য একটা রুম কনফার্ম করা আছে। তখনকার আমার যা অবস্থা, তাতে আমি যে কোনো শর্তেই রাজি হতে পারি। পিছনের কিহোলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেটে যুবকটি হাতে দিল লম্বা যুবকটি। বেটে যুবকটি কাউন্টারের ভেতর থেকে বেরিয়ে এসে বলল, আসুন আমার সঙ্গে। ঘরটা আপনার দোতলায়, নাম্বার 33।
বেটে যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালল। তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। দেখলুম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেটে ও রোগা একটি চেহারা। যেমনই ব্যবহার করুক, শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা তো করে দিয়েছে, তাই যুবক দুটির প্রতি কৃতজ্ঞ বোধ করলুম আমি। ঘরটা খুব খারাপ নয়। ভেতরে ঢুকে বন্ধ করে দিলুম দরজা। সুটকেসটা নামিয়ে রাখলুম লাগেজ বক্সের ওপর। ঘুম পাচ্ছে। অবশ্যই ঘুম ছাড়া এখন আর কোনো কাজ কি আর থাকতে পারে? তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে। ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে, সাবানটাও ব্যবহৃত। বাথটবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা বাথ টাওয়ালটা। খুব তেষ্টা পেয়েছিল। টয়লেট থেকে বেরিয়ে ফ্লাক্স থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ফ্লাক্সটা ভর্তি নয় পুরোপুরি। তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই ৩৩ নাম্বার রুমে কেউ ছিল। চলে যাবার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা। নূতন আগন্তুকের জন্য নূতন জিনিসপত্রও দেওয়া হয়নি। রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বোম্বে থেকে, তার জন্যই আলাদা করে রাখা আছে ঘরটি। হয়তো সকালেই পরিষ্কার হতো। আমি তো উটকো লোক, ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই ভাগ্যের ব্যাপার। বেড সুইচ জেলে নিভিয়ে দিলুম বড় আলোটা। তখনই চোখে পড়ল কাচের জানলার পর্দা টানা নেই। এগিয়ে গিয়ে পর্দা টানার আগে কাচে মুখ চেপে বাইরেটা দেখে নিলুম আমি। অন্ধকারে ঘন গাছগাছালির নিয়ে থমকে আছে লোধি গার্ডেন্স। দৃষ্টি ছড়ানো যায় না। রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে বিছানায় আসলুম। বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভেতর শরীরটা সেধিয়ে দিলুম আমি। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। যেভাবে শুরু হয়েছিল দিনটা, শেষ অন্তত সেভাবে হয়নি। ৩টে বাজে প্রায়। শীতের দিল্লিতে ৭টা সাড়ে ৭টার আগে সকাল হয় না, তার মানে ঘণ্টা চারেক আমি ঘুমোতে পারবো। হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকারে ছেয়ে গেল ঘর। মনে হলো ঘুম আসছে। জ্বর আসার মতো হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব আমি টের পেলুম। কতক্ষণ জানি না, ঘুম না তন্দ্রা। কোন ঘরে ছিলুম তাও বুঝতে পারলুম না। চমকে উঠে বসলুম বিছানায়। না, ভুল তো কিছু হয়নি। আমারই ঘরের টয়লেটে ঘটাং করে ফ্লাস টানার শব্দ পেয়েছিলুম। তারই জেরে এখনো পাচ্ছি কমোডে জল গড়িয়ে পড়ার শব্দ। অদ্ভুত তো, শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগেই বেড সুইচ টিপে আলো জ্বালালাম আমি। উঠে গিয়ে টয়লেটের দরজা খুললে চোখে পড়ল না কিছু। ঝিরঝির শব্দটা মিলিয়ে গেছে তখন। বিমূঢ় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈশব্দ, দূরের শব্দ অনেক সময় কাছে চলে আসে। হয়তো পাশের রুমে কেউ ফ্ল্যাশ টেনেছে। ঘুমের ঘোরে আমি ভুল শুনলাম। মাঝ থেকে ঘুমটাই ভেঙে গেল। আলো নিভিয়ে আবার শুয়ে পড়লুম এবং ঘুমিয়েও পড়েছিলুম। কতক্ষণ ঘুমিয়েছিলুম ঠিক জানি না। আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানালার পর্দাটা বেশ জোর দিয়ে টেনে সরিয়ে দিল কেউ। ঘর ঘর শব্দ হলো রিলের। মনে হলেও গা করলুম না। ঘুমের আগ্রহে পাশ ফিরলুম। শীতে জুড়িয়ে আসছে সারা শরীর। কিন্তু এইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতে টের পেলুম সিগারেটের ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়ছে নিঃশ্বাসে। অস্বস্তি বেশি হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলুম আমি। আর তখনই বিস্ময় আর আতঙ্কে দম বন্ধ করে এলো আমার। বিস্ফারিত চোখে তাকিয়ে দেখলুম জানলার পর্দাটা সত্যিই সরানো, আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানলার দিকে মুখ করে কেউ যেন সিগারেট টানছে। অন্ধকার বলেই আদল স্পষ্ট হয় না কোনো, কিন্তু লাল জলজলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই। পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরও বেশি হয়ে ছড়িয়ে পড়ছে সারা ঘরে।
সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলুম আমি, গলা দিয়ে শব্দ বেরোলো না। আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালাতে পারলুম শুধু। আশ্চর্য, সবই তো ঠিকঠাক আছে। জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনি, চেয়ারটা চেয়ারের জায়গায়, সিগারেটের ধোঁয়ার নামগন্ধও নেই কোনো। তখন আমি ঘামছিলুম। সেই অবস্থাতেই মনস্থির করে ফেললুম আর ঘুমোনোর দরকার নেই, আলোটা জ্বলুক, অন্তত ভোর না হওয়া পর্যন্ত এভাবেই জেগে থাকতে হবে আমাকে। ঘড়িতে তখন 4:30। শব্দহীন চারিদিকে ঘুমের নিশুতি, শুধু আমি জেগে আছি। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই 33 নাম্বার ঘরটাই দিয়েছিল আপনাকে? আমি বললাম, কেন? আমার কথা শুনে ছটফট করতে করতে সদাশিব বলে উঠল, ওই ঘরটা ওরা আপনাকে দিল কি করে? পরশু রাত্রে তো ওই ঘরেই মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছে। আজকের কাগজে তো সবই বেরিয়েছে।